ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। একটা কোম্পানি, সেই কোম্পানি কিন্তু ডিমার্জ হতে চলেছে, অর্থাৎ তার বিজনেসটাকে কিন্তু আলাদাভাবে লিস্টেড করতে চলেছে। অ্যাজ ইট ইজ আমরা যেরকম দেখেছিলাম কিছুদিন আগে টাটা মোটর কোম্পানিটা তার ডিমার্জারের কথা বলছে, তার দুটো বিজনেসকে আলাদা আলাদাভাবে কিন্তু লিস্টেডের কথা বলছে। তো সেরকমই কিন্তু আরেকটা কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছে, সেই কোম্পানিটা কিন্তু ডিমার্জারের কথা বলছে, অর্থাৎ সেই কোম্পানিটা যারা হোল্ড করছেন তারা কিন্তু আরেকটা করে শেয়ার পাবেন ফ্রিতে। চলুন দেখে নিই যে কোন কোম্পানিটার কোন বিজনেসটা ডিমার্জ হতে চলেছে। কোম্পানিটার নাম হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, অটো সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে কিন্তু ডিমার্জারের কথা বলছে, অর্থাৎ ডিমার্জার, এটা দেখুন অফিসিয়ালি খবর নয়, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। তো কোনো খবর কিন্তু রিপোর্টের মাধ্যমে ফার্স্টে পাওয়া যায়। রিপোর্টের মাধ্যমে কী করে পাওয়া যায়? সেই কোম্পানির কোনো এমপ্লয়ের কাছ থেকে সেই খবর বাইরে লিক আউট হয় এবং সেটা বলা হয় কিন্তু রিপোর্টের মাধ্যমে, পরে সেটা কিন্তু ফাইনাল ট্যাগ লাগে, অনেক সময় লাগেও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফাইনাল খবর নয়, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। এই কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাই কিন্তু ডিমার্জ করতে চলেছে এবং আলাদা আলাদাভাবে কিন্তু লিস্টেড করতে চলেছে। কিছুদিন আগে কিন্তু আমরা টাটা মোটরের ডিমার্জারের খবর পেয়েছি, যেটা ফার্স্টেই আমরা বললাম, আমরা জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম ডিটেলস আমাদের ভিডিওতে। এখন কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও ডিমার্জারের কথা বলছে। এই যে খবরটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, বলছে কে এইচএসবিসি, ঠিক আছে। এই যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা যে ডিমার্জারের নিউজটা নিয়ে এখন আমরা আলোচনা করছি, সেই ডিমার্জারের কথা বলছে কে এইচএসবিসি। এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মধ্যে কিন্তু দুটো বিজনেস রয়েছে। দেখুন কোনটা কোনটা ডিমার্জ হবে। দেখুন, ফার্ম ইকুইপমেন্ট এবং অটো বিজনেস, অর্থাৎ কোম্পানিটা আমরা জানতাম কিন্তু এই দুটো বিজনেস একসাথে করছে। তো এখন কিন্তু তারা ফার্ম ইকুইপমেন্ট এবং অটো বিজনেসটিকে কিন্তু আলাদা করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা অটো বিজনেস, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ করছে এবং আগেও কিন্তু কাজ করতে, এখন ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ শুরু করেছে। 2024-এর শেষের দিকে কি 2025-এর প্রথমের দিকে কিন্তু ইলেকট্রিক ভেহিকলস এই কোম্পানিটার মার্কেটে আসবে। তো যারা ইলেকট্রিক ভেহিকলস বলুন বা অটো সেগমেন্টে বলুন বা অটো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান, তাদের জন্য কিন্তু এখন আলাদা আলাদাভাবে একটা সুবিধা হয়েছে। তারা কিন্তু এই বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারবেন যখন কোম্পানিটার দুটো বিজনেসকে আলাদা করবে। দেখুন আবারও বলছি, এই যে খবরটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, ফাইনাল খবর নয়। এটা কেন করছে? দেখুন, ইট কুড আনলক সিগনিফিকেন্ট ভ্যালু ফর ইটস ইনভেস্টার। এই যে ফরেন যে ব্রোকারেজ যার কথা বললাম এবং যারা ডিমার্জারের কথা বলছে, তারা বলছে কিন্তু অটো সেগমেন্টের বিজনেসটা কিন্তু ভালো করছে তুলনামূলকভাবে, এসইউভি বলুন বা ট্রাক্টরের বিজনেস বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস যদি আলাদা হয় তাহলে কোম্পানির কিন্তু ভালো হবে অটো যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো যদি আলাদা আলাদাভাবে লিস্টেড হয়, অর্থাৎ ফার্মিং যে বিজনেস বা ট্রাক্টরের যে বিজনেস সেটা এবং অটো যে বিজনেস, তাতে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসও আসতে চলেছে। তো এই ব্রোকিং হাউসটা কিন্তু 40% আপসাইড মুভমেন্টের কথা বলছে এইচএসবিসি, ঠিক আছে। তো এই কারণে কিন্তু এইচএসবিসি এই কোম্পানিটা তাদের টার্গেট কিন্তু বাড়িয়েছে, ইনক্রিজ করেছে, বাই রেটিং দিয়েছে। আগে ছিল কত 1900, সেখান থেকে কিন্তু 2300 করেছে। তো এই গেল রিপোর্টের মাধ্যমে নিউজ, যেখানে কিন্তু তাদের শোনা যাচ্ছে যে তারা তাদের বিজনেসটাকে ডিমার্জ করছে। একটা ফার্ম ইকুইপমেন্ট বা ট্রাক্টর বিজনেস, আরেকটা অটো সেগমেন্টের বিজনেস, যেটা প্রাইভেট ভেহিকলস বলতে পারেন বা প্যাসেঞ্জার ভেহিকলস বলতে পারেন। তো স্যার এবার ব্যাপারটা যে এই যে কোম্পানি তার বিজনেসটাকে আলাদা করছে, ঠিক আছে, ওকে, আলাদা একটা শেয়ার পাওয়া যাবে, ঠিক আছে। তো কোম্পানি বিজনেস কেমন করছে? এই কোম্পানির মধ্যে কি দম আছে লং টার্মে ভালো একটা প্রফিট গেন করে দেওয়ার মতন শেয়ার হোল্ডারদের, বা কোম্পানির বিজনেস চলবে কি না? তো সেটা দেখতে গেলে কিন্তু স্যার আগে কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে হবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি তাহলে কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে। এক বছরে কোম্পানিটা কিন্তু 58% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 163% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 8735% রিটার্ন দিয়েছে। চার্ট যদি দেখলে দেখা যাবে লেফট থেকে রাইটে কিন্তু চার্টটা উপরে গেছে, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 2.20 লাখ করোড়।
তো এই যে কোম্পানি, এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন, কারণ ডিমার্জ হোক বা না হোক কোম্পানি কিন্তু চার্ট দেখে বোঝাচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং আছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 2 লাখের ওপর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে পি দেখুন 20.5 রয়েছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ পি রয়েছে। আমরা যদি কোম্পানিটা ডিভিডেন্ড ডিল দেখি তাহলে ডিভিডেন্ড ডিল দেখতে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 0.87% ডিভিডেন্ড দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 12.7 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে, অর্থাৎ ইকুইটি থেকে রিটার্নটা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত 18.1 রয়েছে। ফেস ভ্যালু কোম্পানিটার 5 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস দেখছি এবং 2015 থেকে দেখছি। তাহলে 2015 থেকে দেখলে দেখা যাবে কত আছে, 3,381, 3,554, 4,051। 4,051টা কত এসছে, 7,900, 7,900টা 6,000-এ চলে এসেছিলো। 6,000-এর পরে কিন্তু কোম্পানি কী হয়েছে, কোম্পানি কিন্তু মাইনাসে চলে এসছে। তো 2020, 2021, 2022, তো কোভিডের সময় কী ছিল, কোভিডের সময় স্বাভাবিকভাবে বিজনেস পড়েছিল, কারণ লকডাউন ছিল, প্রতি কটা কোম্পানির একই অবস্থা হয়েছিল। সেই সময় কিন্তু কোম্পানি মাইনাসে গিয়েছিল। 2021-এও সেম ব্যাপার ছিল, যাও কোম্পানি রিকভারি করে কিছুটা, কারণ 2021-এ কিন্তু লকডাউনের ব্যাপারটা অনেকটা শিথিল ছিল। তারপরে 2023-এ দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু কোথায় এসছে, 7,200-তে। 7,200টা 11,300, কারণ তখন থেকে কিন্তু কোম্পানির বিজনেস ট্র্যাকে চলে এসছে। 11,300টা কিন্তু কারেন্ট ইয়ারে 12,100 অলরেডি হয়ে গেছে 3টে কোয়ার্টারে। তাহলে আমরা দেখলাম কোম্পানি কিন্তু 2015 থেকে লাস্ট মাঝখানে কোভিড বাদ দিলে পরে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে বাড়িয়ে গেছে। দেখুন, আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে কোম্পানি 10 বছরে 6%, 5 বছরে 6%, কোম্পানি 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে 19%। কেন করছে? কারণ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে বলে, তাই জন্য কিন্তু লাস্ট 3 বছরে যদি দেখা যায় তাহলে কোম্পানি এতটা সেলস গ্রোথ দেখিয়েছে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে 10 বছরে 10%, 5 বছরে 10%, 3 বছরে 143% এবং কারেন্ট ইয়ারে 26%। কোম্পানি এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকলস নিয়েও কাজ করছে এবং 2024-এর শেষে বা 2025-এর কিন্তু প্রথমের দিকে ইলেকট্রিক ভেহিকলস কিন্তু আসতে চলেছে। আমরা যদি স্টক সিজিআর দেখি তাহলে কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে, 10 বছরে 14%, 5 বছরে 22%, 3 বছরে 31%, কারেন্ট ইয়ারে কিন্তু 62%। তো কোম্পানি কিন্তু ভালো একটা গ্রোথে কিন্তু তার শেয়ার হোল্ডারদেরও রিটার্ন বানিয়ে দিয়ে গেছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 19.3% স্টেক হোল্ড করছে, এফআইস 40.9% স্টেক হোল্ড করছে, ডিআইএস 26.3% স্টেক হোল্ড করছে। এখানে প্রোমোটার কিন্তু 50% নিচে আছে। দেখুন স্যার, প্রোমোটার 50% নিচে আছে, ঠিক আছে, তার পাশাপাশি কিন্তু আপনাকে এফআইএস ডিআইএসকেও দেখতে হবে। এফআইএস ডিআইএস দুজনে মিলে কতটা, 67%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। পাবলিক অনলি ফর 9.7% এবং আদার্স হচ্ছে 3.8% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে স্যার, এফআইএস ডিআইএস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট কিন্তু 87% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হেলদি বলা চলে। আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখি, দেখুন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের মধ্যে মিউচুয়াল ফান্ড 13.06%, 36টা মিউচুয়াল ফান্ড, এসবিআই 3.66, এইচডিএফসি 1.55, ইউটিআই 1.24, তার পাশাপাশি দেখলে দেখা যাবে এক্সেস মিউচুয়াল ফান্ড 1.14। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে কত 39.54% স্টেক হোল্ড করছে, যেখানে 1,079টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এখানে ফার্স্ট সেন্টার ইনভেস্টার 2.44% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.26% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো এইভাবে দেখলে দেখা যাবে, দেখুন কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি 1%-এর উপরে স্টেক হোল্ড করছে, ভেনগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স 1%-এর উপরে স্টেক হোল্ড করছে এবং ভেনগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক ইন্ডেক্স 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি 10%-এর উপরে স্টেক হোল্ড করছে, 37টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। দেখুন এখানেও কিন্তু এলআইসি রয়েছে, এলআইসি কত 6%-এর উপরে স্টেক হোল্ড করছে। এনএসপি ট্রাস্ট দেখলে দেখা যাবে কিন্তু 1.59% স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক কেন হোল্ড করছে এরা? কারণ কোম্পানির বিজনেসের দম আছে এবং কোম্পানির সেই বিজনেস কিন্তু ভালো মতন করছে, যেই বিজনেসটা কোম্পানিটা এখন চালাচ্ছে। একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং ওয়েল অ্যান্ড গুড। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2024-এর শেষের দিকে এবং 25-এর প্রথম দিকেই
তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসছে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।